ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে আজও মাঠে নামবে রাজুকের ২৪টি দল। বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। এফআর ট্রাজেডির ৬ দিনেও থামছে না স্বজনদের আহাজারি আর আর্তনাদ। ২ সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আতাউরের স্ত্রী ও স্বজনরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। দেশজুড়ে নানা আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বকেয়া পরিশোধ সহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট। খুলনা যশোরের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের। রাজপথ রেলপথ অবরোধ, যান চলাচল বন্ধ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে আজও মাঠে নামবে রাজুকের ২৪টি দল। ঢাকাকে ৮টি জোনে ভাগ করে ২৪টি দল সোমবার থেকে মাঠে কাজ শুরু করেছে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট হাতে পেলেই এসব ভবন এবং মালিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। ঢাকা শহরের বহুতল ভবনগুলোর বর্তমান অবস্থা দেখতে মাঠে নেমেছে রাজুক। সোমবার সকালে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন ২৪টি দল বিভক্ত রাজুক কর্মকর্তারা। প্রথম দিন দৈনিক বাংলা, মতিঝিল, ফকিরাপুল এলাকায় ৪টি দল একত্রিত হয়ে ৩টি বহুতল ভবনে অভিযান চালায়। রাজুক অতীতে অনেক ক্ষেত্রে কেবল নোটিশ দিয়ে কাজ সারলেও এবার তথ্য সংগ্রহ শেষে অ্যাকশনে যাবে বলে জানালেন রাজুকের প্রশাসন ও জোন ৬-এর পরিচালক। নকশায় যে তলা অনুমোদন দেওয়া আছে তার চেয়ে বেশি বা অবৈধ কোনো তলা তারা নির্মাণ করেছে কিনা এবং ফায়ার সেফটি বা ফায়ার ফাইটিংয়ের যে এলিমেন্টগুলো সেগুলো ঠিক আছে কিনা এবং কার পার্কিং সহ অন্যান্য যে ব্যবহারগুলো সেগুলো অবৈধ ব্যবহার হচ্ছে। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন আগামী ১৫ দিন ধরে এ কাজ চলবে। এরপর যাচাই বাছাই শেষে এসব ভবন এবং ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিল্ডিং কোডের আওতায় যে সকল বিষয়গুলো থাকতে হবে এটা সম্পন্ন করতে হবে। যদি সম্পন্ন করতে না পারেন তাহলে ফৌজদারি মামলা সহ অপরাপর মামলা, বিল্ডিং ভেঙে দেওয়া, প্রয়োজনে সিলগালা করা সহ যে সকল প্রক্রিয়া গ্রহণ করা দরকার সকল প্রক্রিয়া গ্রহণ করব। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। রাজধানীতে পরপর কয়েকটি আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বহুতল ভবন নির্মাণ ও আগুন নিয়ন্ত্রণে ১৫টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মুক্তা মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বনানীর এফআর টাওয়ার ও চকবাজারের চুরিহাট্টা সহ গেল কয়েকদিনে পরপর কয়েকটি আগুনের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগুন প্রতিরোধে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনা দেন। প্রতি বছর এই ফায়ার লাইসেন্সটা যেটা ফায়ার সার্ভিস দেয়, ফায়ার সেফটি লাইসেন্স, এটা নবায়ন করতে হয়। ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিয়ে বহুতল ভবন নির্মাণ করতে হবে এবং অগ্নি দুর্ঘটনা এড়ানোর পরামর্শগুলো মানা হচ্ছে কিনা সেগুলোর নিয়মিত তদারকি করতে হবে। ভবনগুলোর অগ্নি নিরোধক সিস্টেম বা ছাড়পত্র প্রতি বছর নবায়ন করতে হবে। আবাসিক ও বাণিজ্যিক সব ভবনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ করতে হবে এবং এর কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। বিভিন্ন ভবন বা প্রতিষ্ঠানে নিয়মিত ফায়ার ড্রিল করতে হবে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া নিয়ন্ত্রণের কোনো উপায় আছে কিনা খুঁজে বের করতে হবে। আগুনের কথা মাথায় রেখে রাজধানীতে পর্যাপ্ত জলাশয় ও জলাধার তৈরি করতে হবে। রাজধানীর আশেপাশে লেকগুলো সংরক্ষণ করতে হবে। যারা আর্কিটেক্ট আছে তারা যেন এই প্ল্যানটা আমাদের পরিবেশ এবং আমাদের বাস্তবতার দিকে চিন্তা ভাবনা করে, যেমন ঘরগুলো যেগুলো তৈরি করা হয় মেস বাক্সের মতো। অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ২৩ তলা পর্যন্ত পৌঁছানোর উপযোগী সিঁড়ি ৩টি থেকে বাড়াতে হবে। বাসা বাড়ি, অফিস বা বাণিজ্যিক ভবন নির্মাণে
চারপাশে দরজা জানালা সহ এবং শতভাগ ফায়ার এক্সিট নিশ্চিত করতে হবে। বৈদ্যুতিক দরজার বদলে অন্য দরজা লাগাতে হবে যেন বিদ্যুৎ না থাকলে বা দুর্ঘটনার সময় তা খোলা যায়। আগুন লাগলে কেউ যেন ওপর থেকে পড়ে হতাহত না হন, এজন্য ভবনের চারপাশে জাল লাগানোর সিস্টেম থাকতে হবে। হাসপাতাল ও স্কুলে অবশ্যই বারান্দা রাখতে হবে যেন কোনো দুর্ঘটনার সময় মানুষ আশ্রয় নিতে পারেন। ভবনের ভেতরে সব জায়গা বন্ধ করে কোনো ডিজাইন করা যাবে না, মানুষ যেন অবাধে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। দুর্ঘটনার সময় মানুষ যেন লিফট ব্যবহার না করে সেজন্য সচেতনতা বাড়াতে হবে। যে কোনো ভবনে আসা যাওয়ার জন্য একাধিক দরজা রাখতে হবে। বৈঠকে বনানীর আগুনে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব আনা হয়। এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ২৬ জন নিহত। দেশবাসীর সঙ্গে মন্ত্রিসভায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এফআর টাওয়ারের অবৈধ অংশের অনুমোদন কিভাবে মিলল তা খতিয়ে দেখবে দুদক। রাজধানীর বিভিন্ন অবৈধ ও অনুমোদনহীন ভবন তৈরির পেছনে রাজুকের এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা জড়িত থাকেন বলেও মন্তব্য করলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ইকবাল মাহমুদ জানান, গেল ২ বছর ১২ জন মাদকের গডফাদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। আমরা ইনকোয়ারিতে নিয়েছি। ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুকের চেয়ারম্যান হাজতে গেছে, রাজুকের প্রকৌশলী, আমরা রাজুকের লোকদেরকে ধরেছি, রাজুকে যেয়ে যেমন আমাদের লোককে ঘেরাও করা হয়েছে, আপনারা দেখেছেন। তবে আমরা কোনো কিছুতেই পিছপা হব না। আমরা চাইব রাজুক তার কাজগুলো সিস্টেম ডেভেলপ করুক যাতে করে মানুষ হয়রানি না হয়। রাজুকের বিরুদ্ধে অভিযোগ আছে হয়রানি হয়, আরেকটা হচ্ছে বেআইনি কাজ হয়। বনানীর এফআর ট্রেজারির ৩ দিনেও স্বজনদের আহাজারি আর আর্তনাদ থামছে না আতাউর রহমানের বাসায়। পরিবারের কর্তার এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। আর স্বামীকে হারিয়ে 2 সন্তানের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত মা তসলিমা রহমান। তবে তাদের দাবি আর কোনো পরিবারের যেন এমন পরিণতি না হয়, আর হলে এর দায় কে নেবে, এমন প্রশ্নও রেখেছেন তারা। শরীয়ত খানের রিপোর্ট। ছেলে, মেয়ে আর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসায়। কম কথা বললেও হাসি খুশি থাকতেন সব সময়। বয়স 63 হলেও কাজের পাশাপাশি পছন্দ করতেন ঘুরোঘুরি করতে। ছেলে ইরফানুর রহমান 1.5 বছর হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে চাকুরি করছেন, আর মেয়ে তাসফিয়া রহমান সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে 2 মাস হলো ইন্টার্নশিপ করছেন ব্র্যাক ব্যাংকে। বাবার ইচ্ছা ছিল খুব ঘটা করে বিয়ে দেবেন তাদের, কিন্তু সেই বাবাই আজ নেই। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সবার সাথে বিদায় নিয়ে গিয়েছিলেন অফিসে। তবে কেই বা জানতো শেষবারের মতো বিদায় নিচ্ছেন আতাউর রহমান। বনানীর এফআর টাওয়ারের 10ম তলায় ছিল তার অফিস। হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সেলস এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছেন প্রায় 6 বছর। সেদিনের ঘটনার সময় অফিসেই ছিলেন আতাউর রহমান। আগুন লাগার পর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও হয়েছে তার। নেমেই সবার আগে আমি যেটা করছি যে আমি ফোন দিছি আমার বাবাকে, কিন্তু এরপর থেকে ওখানে নেমে আর আমি বাবার ফোনে আমি একবারও কানেক্ট করতে পারি নাই। প্রথমে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না, তার আধা ঘন্টা ঘন্টাখানেক পরে মোবাইল বন্ধ আছে এরকম উত্তর পেয়েছি নেটওয়ার্ক থেকে। আর যখন আমি পৌঁছে আমার চাচা মিস্টার মাহবুবুর রহমান উনিও সেখানে ছিলেন, তো আমরা দুজন মিলে আসলে ওখানে পাগলের মতো দৌড়াদৌড়ি করছি। খবর পেয়ে চাচাকে নিয়ে এসআর ভবনের সামনে ছুটে যান ইরফান, কিন্তু সেখানে পৌঁছানোর পর বাবার ফোন বন্ধ পেয়ে বুক কেঁপে ওঠে ইরফানের। তবুও বারবার চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। অবশেষে কয়েকটি হাসপাতাল ঘুরে ভোরবেলা বাবার ঝলসে যাওয়া নিথর মৃতদেহ নিয়ে বাড়ি ফেরেন ইরফান। তবে ছাদে ওঠার কথা বললেও কেন যেতে পারেননি তা আর জানা হলো না ইরফানের। যেহেতু আমার বাবা বলেছেন আমি ছাদে আছি বা যাচ্ছি, আমার তো ছাদে গিয়ে দেখতে হবে, আমি তো বসে থাকতে পারি না। তো আমি তাদের কাছে গ্যাস মাস্ক বা যাই হোক আমি একটা মাস্ক চাইলাম, কিন্তু একটা মাস্কও কেউ আমাকে দিল না। ইভেন আমাদের সাথে রেড ক্রিসেন্টের 3-4 জন পাশের বিল্ডিং দিয়ে উঠেছেন, তারাও কোনো মাস্ক জোগাড় করতে পারেননি।
ফ্রিজ রুমে গিয়ে আব্বুকে আমি পাই। চারজনের সাজানো সংসারের মধ্যমণি আজ নেই। দিশেহারা হয়ে পড়েছেন সবেমাত্র জীবন যুদ্ধে নামা আতাউর রহমানের 2 সন্তান। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা তাসলিমা রহমানও। আমি জানি না, আল্লাহ জানেন আমি কিভাবে থাকবো, কিভাবে আল্লাহ জানেন। আল্লাহ কষ্ট দিচ্ছে না, আল্লাহ যেভাবে আমাকে চলাবেন আমার মা এবং আমার বোনের জন্য থ্রু প্রপার চ্যানেল, নিয়ম রেগুলেশনস যাই আছে তাতে যা করা উচিত গভর্নমেন্ট সেগুলো করবে আমার বিশ্বাস। আতাউর রহমানের মতো এদিন নিঃস্ব হয়েছে আরো 25টি পরিবার, যারা হারিয়েছেন তাদের বাবা মা, ভাই অথবা বোনকে। আর এসব পরিবারের দাবি যেন আর কোনো পরিবারের পরিণতি তাদের মতো না হয়। ছোট্ট একটা ভুল করি শুরুতে, এই একটা ভুলের উপরে বেস করে 1টা 2টা 3টা 4টা 5টা আজকে 22টা ফ্যামিলি এই ভুলের শিকার। অন টিটুতে যখন মারা যায় সেটার নিয়ম কানুন যা হওয়া উচিত প্রচলিত আইন অনুযায়ী, সে আইন অনুযায়ী যা হওয়ার তাই যদি হয় আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে এসব বিষয়ে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। শরীয়ত খান, RTV, ঢাকা। সকাল 10টায় দেশের 10টি শিক্ষা বোর্ডে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC ও সমমানের দ্বিতীয় পরীক্ষা। দর্শক, এই মুহূর্তে সরকারি বিজ্ঞান কলেজে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, পরীক্ষা কেমন চলছে ও পরীক্ষার্থী অভিভাবকরা এবারের পরীক্ষা সম্পর্কে কি বলছেন? জি মিতু, আপনি জানেন আজকে HSC পরীক্ষার দ্বিতীয় পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আপনি জানেন আমাদেরকে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা জানিয়েছেন যে তাদের একটি মাত্রই আজকে সমস্যা হয়েছে, যেটি হলো তারা আসার সময় রাস্তায় অনেক জ্যামের কারণে তারা পরীক্ষার হলে আসতে কিছুটা লেট হয়েছে তাদের। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই বছর পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া পরীক্ষার হলের 200 গজের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে প্রশ্নপত্র নির্ধারণ করা হবে কোন সেটে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে 1 এপ্রিল থেকে সকল কোচিং সেন্টার 6 মে পর্যন্ত বন্ধ ঘোষণা রাখার কথা বলা হয়েছে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো চক্র গুজব ছড়াতে না পারে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবছর HSC পরীক্ষা গতকাল থেকে শুরু হয়ে আগামী 12 মে পর্যন্ত চলবে। মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী সরকারি বিজ্ঞান কলেজে পরীক্ষা কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেশে অটিজম দিবসের তাৎপর্য তুলে ধরতে আজ থেকে 3 দিন পর্যন্ত দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে নীল বাতি প্রজ্বলন করা হবে। এবারের অটিজম দিবসের প্রতিপাদ্য হল সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন তিনি। কারো সাহায্য ছাড়া হাঁটা চলা করতে পারছেন না বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালকও। তবে এই হাসপাতালেই তার চিকিৎসা সম্ভব বলে মনে করেন তিনি। যদিও বিএনপি বলেছে এখানে প্রত্যাশিত চিকিৎসা পাবেন না খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন আহমেদ ইমন। কারাবাসের 13 মাসের মাথায় অসুস্থ হয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে বেগম খালেদা জিয়া। পুলিশের পাহারায় সোমবার বেলা 12:30টার দিকে একসময়ের কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহন করা গাড়িবহর। হাসপাতালে পৌঁছেন 1:45টার দিকে। হালকা গোলাপি শাড়ি পরা খালেদা জিয়া গৃহ পরিচারিকা ফাতেমার সহায়তায় গাড়ি থেকে নেমে হাসপাতালের কেবিনে পৌঁছেন। ভর্তি শেষে কেবিন ব্লকের 621 নম্বর রুমে রাখা হয় তাকে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় পুরনো মেডিকেল বোর্ড বদলে অধ্যাপক ডাক্তার জিলন মিয়া সরকারের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির প্রবল আপত্তির মুখে বোর্ড পরিবর্তন কিনা তার জবাব দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। সে ব্যাপারে উনি নিজেও সম্মত হয়েছেন, আদারওয়াইজ তো উনি এখানে আসতেন না, সম্মত হয়ে এসছেন। তার দেশে চিকিৎসা সম্ভব নাকি বিদেশে? বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না এরকম কোনো কিছু আমরা এখনো দেখি। বেশ কিছু রোগে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়া বেশ দুর্বল বলেও জানান তিনি। ওনার সমস্যা যেটা পেইনটা ওনার বেশি, এখন পায়ের মধ্যে ব্যথা, পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে। আর ওনার একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি, এখন দুর্বল আছেন, আর ওনার ঘুম কম হচ্ছে, এগুলোই ছিল ওনার সমস্যা। হাঁটার জায়গা আছে ওখানে, বাট উনি সাপোর্ট নিয়ে হাঁটেন, উনি একা খুব ভালোভাবে হাঁটতে পারেন না। তবে এই হাসপাতালের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, তাই আবারও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানালেন দলটির মহাসচিব। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক, সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কীভাবে হচ্ছে। আজকে আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয়। এদিকে খালেদা জিয়াকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন দলটির নেতাকর্মীরা, তবে পুলিশি কড়াকড়িতে তেমন সুবিধা হয়নি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে 72 ঘন্টা মিল ধর্মঘটের পাশাপাশি 4 ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। ভোর 6টা থেকে মিলের উৎপাদন বন্ধ রেখে পাটকলের কয়েক হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে ভোরের স্ব মিল গেটে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তার মোড়, আটরা ও রাজঘাটের খুলনা যশোর মহাসড়ক অবস্থান করেছে তারা। কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, খুলনা শহরের নতুন রাস্তার মোড়ে রয়েছেন সহকর্মী SM মনিরুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মনির, কর্মসূচি কখন প্রত্যাহার হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? মৃদু, আপনাকে ধন্যবাদ। খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল সহ বাংলাদেশের মোট 26টি পাটকলে একই সাথে আন্দোলন চলছে। জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ এবং যারা চাকরি থেকে চলে গেছে 2013 সালের পর থেকে এখন পর্যন্ত তারা PF গ্র্যাচুইটি টাকা পায়নি, এই দাবি সহ মোট 9 দফা দাবিতে খুলনার প্রায় 50,000 শ্রমিক একই সাথে মিল বন্ধ রেখে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। খুলনার 3টি স্থানে তারা আন্দোলন করতেছে। এক হচ্ছে খুলনার শিল্পাঞ্চল খালিশপুরের খালেশপুর জুট মিল, প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, ইস্কা জুট মিল, এই 5টি শ্রমিক মিলের শ্রমিকরা মিলে নতুন রাস্তার মোড়ে এবং আটটা শিল্পাঞ্চলের 2টি মিলে তারা আটটা এলাকায় এবং রাজঘাটের যে জুট মিল এবং কার্পেটিং জুট মিল তারা ওই এলাকায়, অর্থাৎ খুলনার 3টে স্থানে খুলনার প্রায় 50,000 শ্রমিক একই সাথে আন্দোলন করতেছে। আপনারা জানেন এই আন্দোলনে ডাক দিয়েছে CBI, নন CBI, সেই সাথে জাতীয় শ্রমিক লীগ। তাদের 4 দিনের কর্মসূচির আজ দ্বিতীয় দিনে 72 ঘন্টার অবরোধ এবং রাজপথ রেলপথ অবরোধ সহ মিল বন্ধ রেখে তারা এই দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। তাদের নেতাদের একটাই দাবি, আমরা আমাদের ন্যায্য অধিকার মজুরি কমিশন আমরা পেতে চাই। জাতীয় মজুরি কমিশন বাংলাদেশের সরকারি সব বাহিনী পেয়েছে, সমস্ত ইউনিটের সবাই পেয়েছে, শুধুমাত্র আমরা যারা পাট শ্রমিক আমরা জাতীয় মজুরি কমিশন এখনো পাইনি। তাই আমরা জাতীয় মজুরি কমিশন সহ আমাদের বকেয়া বেতন তাদের এখনো 8 সপ্তাহ 9 সপ্তাহ করে প্রতিটা মিলে বকেয়া বেতন রয়েছে। তাই তারা চাইছেন যে আমরা এখন তিন বেলার জায়গায় 2 বেলাও খাইতে পারতেছি না, আমরা না খেয়ে জীবনযাপন করতেছি, আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে লেখাপড়া করাইতে পারতেছি না। তাই আমাদের ন্যায্য দাবি তারা জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিশ্বাস করেন এই অঞ্চলের অধ্যুষিত শ্রমিক এলাকা তারা ম্যাক্সিমামই আওয়ামীপন্থী এবং আওয়ামী লীগে ভোট দিয়ে তারা নৌকায় ভোট দিয়ে বিজয়িত করেছেন। তারা বলেন আমাদের বিশ্বাস। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন SM মনিরুজ্জামান।
নির্বাচন পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার বিকেলে উপজেলার বারোদি ইউনিয়নের মান্দারপাড়া গ্রামে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মোশাররফ হোসেনের কয়েক সমর্থকদের বাড়িতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপক্ষেরই বাড়ি ঘরেই ভাঙচুর হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অনেক নাটকীয়তার পর অবশেষে আগামীকাল শপথ নিচ্ছেন সিলেট ২ থেকে নির্বাচিত ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খান। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে তিনি শপথ নেবেন। গণফোরামের দলীয় প্যাডে আবেদনের প্রেক্ষিতে তার শপথ পাঠের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। মোকাব্বির খান জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন তিনি। গেল ৭ মার্চ গণফোরামের ২ নেতার শপথ নেওয়ার কথা থাকলেও সে সময় দলীয় সিদ্ধান্ত মেনে শপথ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে যান মোকাব্বির। ব্রাহ্মণবাড়িয়ার ৫০ শয্যা বিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক না থাকার পাশাপাশি অপরিচ্ছন্নতার কারণে শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা। আর এ অবস্থার জন্য লোকবল সংকটকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রায় ১.৫ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটিতে প্রতিদিনই প্রায় ২৪ ঘন্টা রোগীদের ভিড় লেগে থাকে। তবে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা যায় বহির্বিভাগ ও জরুরি বিভাগের বেশিরভাগ রুমেই তালা লাগানো। নেই রোগীর তুলনায় পর্যাপ্ত চিকিৎসক। সঠিকভাবে চিকিৎসা পাইতেছি না, যে পরিমাণ রোগী এই পরিমাণ ডাক্তার পাইতেছি না। ভুক্তভোগীরা জানান, রাতে জরুরি বিভাগের সেবা নিতে আসলে সবসময়ই ডিউটি ডাক্তারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার ঘুম ভাঙালে রোগী ও তার পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। কোনো ওষুধ নেই, একটা সেলানো নাই পাতলা পায়খানার জন্য, ও ঘুমিয়ে আছে। তারপরে এমন ব্যবহার, তার কোনো ব্যবহারও ভালো নেই। আর যদি হসপিটালে কোনো ওষুধ না থাকে তাহলে মানুষ যাবে কোথায়? বহির্বিভাগের আরেকটি রুমে গিয়ে দেখা যায় রোগীদের ভিড় থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের সঙ্গে বসে গল্প করছেন। এই অবস্থায় আরটিভির ক্যামেরা দেখে চড়াও হন তিনি। এক পর্যায়ে ডাক্তার চলে গেলে দরজা বন্ধ করে দেন নার্সরা। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের তো আরো করুণ অবস্থা। অপরিচ্ছন্ন পরিবেশে ওয়ার্ডের বিছানাগুলোতে রয়েছে বিড়ালের অবাধ বিচরণ। তবে এই অবস্থার জন্য লোকবল সংকটকে দায়ী করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। আমরা অবহিত হয়েছি যে ওইখানে কিছু অনিয়ম আপনারা বলছেন, এটা আমি ত্বরিত একটা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের যে ৪র্থ শ্রেণী সেই লোকের খুবই অভাব। যদি আমাদের ডাক্তারের যে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হয় তাহলে আমার মনে হয় রোগীদেরকে সুষ্ঠুভাবে দেখা সম্ভব। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন আখাউড়াবাসী। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে আজও মাঠে নামবে রাজুকের ২৪টি দল। বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। বনানীর এফআর ট্রাজেডির ৬ দিনেও থামছে না স্বজনদের আহাজারি আর আর্তনাদ। ২ সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আতাউরের স্ত্রী ও স্বজনরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। দেশজুড়ে নানা আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং বকেয়া পরিশোধ সহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট। খুলনা যশোরের ৯ রাষ্ট্রায়ত্ত পাট কলেজ শ্রমিকদের। রাজপথ রেলপথ অবরোধ, যান চলাচল বন্ধ। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।